হ্যাঁ হ্যাঁ, সাদ্দামের লাইনে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার তো দেখে মনে হচ্ছে চলে গেছে। আচ্ছা গেছে, তোমারটা দিয়ে ঢুকো তো, অধ্যক্ষ না তোমার সরকারি ক্লাস অধ্যক্ষ দাও, ফেসবুকে দাও। হ্যাঁ সাদ্দাম, আচ্ছা আচ্ছা পাইছো? দেখা যায়, দেখা যায়, তুমি যাও না বাংলায় বাংলায়। বসো, এখানে বসো। পাইছো? দাও তো, দেখা যায়, যাই দাও, যাই দাও, দেখ। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা এর অধ্যক্ষ মহোদয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আসি আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো তা হচ্ছে দ্বিমাত্রিক গতি, প্রাস। প্রাসের প্রশ্নটা আজকে তোমাদেরকে আমি পড়াবো। আমি স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দিয়েছি। আমার টপিকটা যখন শেষ হবে আমি থামবো, থামার পর তোমরা এই নাম্বারে আমাকে ফোন করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা। তো আমি পড়ানো শুরু করলাম। প্রথমে হলো প্রাস কি। কোনো একটা বস্তুকে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে, কোনো একটা বস্তুকে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে তাকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা নিক্ষিপ্ত বস্তু। আমরা এখানে দ্বিমাত্রিক গতি হওয়ার জন্য দুটো অ্যাক্সিস অঙ্কন করেছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এটা হলো ভূমির সমান্তরাল দিক এক্স অক্ষ, আর তার উপর উলম্ব বরাবর ওয়াই অক্ষ। তুমি জানো এক্স অক্ষের ডিরেকশন প্রকাশ করা হয় হলো আই দ্বারা, আই ক্যাপ, আর ওয়াই অক্ষের ডিরেকশন প্রকাশ করা হয় জি এ দ্বারা। আমরা ডিরেকশন অঙ্কন করে নিলাম। আমি পড়াচ্ছি প্রাস। কোনো একটা বস্তুকে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে তাকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা নিক্ষিপ্ত বস্তু। কোনো একটা বস্তুকে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে তাকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা নিক্ষিপ্ত বস্তু। যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। একে সাধারণত এক্স নট, ওয়াই নট দ্বারা প্রকাশ করা হয়। আলোচ্য ক্ষেত্রে সেটা মূলবিন্দুর সঙ্গে মিলে গেছে বলে আমি লিখলাম এক্স নট ওয়াই নট অভেদ 0 0। দ্যাট মিন্স এক্স নটের মান এখানে 0, ওয়াই নটের মান 0। যে বেগে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। একে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। অনুভূমিকের সঙ্গে যে কোণে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। একে থিটা নট দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে বাহির হইতে কোনো বল প্রযুক্ত না হইলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সেই সমবেগে চলতেই থাকবে। এই যে ভিন্ন বেগে নিক্ষেপ করলাম, যদি অন্য কোনো বল ক্রিয়াশীল না থাকতো এটা আজীবন এভাবে চলতেই থাকতো।
কিন্তু তোমরা জানো এর উপরে অভিকর্ষ বল খাড়া নিচের দিকে ক্রিয়াশীল আছে, ফলে বস্তুর গতিটা হবে এমন, এটা উপর দিকে উঠতে থাকবে, ওঠার সঙ্গে সঙ্গে আবার নিচের দিকে অভিকর্ষ বল তাকে টেনে কিছুটা নামায় নিয়ে আসবে, ফলে বস্তুর গতিপথ হয়ে যাবে এরকম। এটা এক সময় এসে আবার মাটিতে ফিরে চলে আসবে। কোনো একটা বস্তুকে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে তাকে বলা হয় প্রাস। আপনার প্রাসের গতিপথটা অঙ্কন করেছি, আমরা ইচ্ছে করলে আর একটু খাড়া করে অঙ্কন করতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তাহলে গতিপথটা এরকম হবে। যে বেগে নিক্ষেপ করা হয়েছে তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। অনুভূমিকের সঙ্গে যে কোণ নিক্ষেপ করা হয়েছে তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ কোণকে থিটা নট দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই কিছু দূর যাওয়ার পর ধরো এখানে এসে বসলে এটা যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই। তোমরা জানো এই হতে এখানে যদি লম্বাঙ্কন করা হয় তাহলে এইটুকুর মান হবে এক্স, এই বিন্দু স্থানাঙ্কর মানে হচ্ছে, আর এইটুকু হবে ওয়াই। এখানে আসার পরে এর বেগ কোন দিকে হবে? তোমরা জানো যে কোনো বিন্দুতে বেগ ওই বিন্দুতে অঙ্কিত পথের উপর স্পর্শক বরাবর, ফলে প্রাসের গতিপথের এখানে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে এর ডিরেকশন হবে এইরকম। এই বিন্দু ও বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে যে সময়টা লাগছে সেই সময়টা যদি হয় টি, তাহলে টি সময় পরে বেগ হবে এইদিকে। এই বেগেরও কিন্তু দুই দিকে দুইটা অংশ থাকবে। তোমরা জানো অনুভূমিক অংশটা ভি এক্স, এটা হবে এদিকে, উলম্ব অংশ তার উপর লম্ব বরাবর ভি ওয়াই, এটা এরকম। আমরা তো জানি ভি নট বেগে যে নিক্ষেপ করলাম, ভি নট একটা ভেক্টর রাশি, এর দ্বিমাত্রিক গতিতে দুই দিকে দুইটা উপাংশ আছে, একটা হলো ভি এক্স নট আই, আরেকটা হবে ভি ওয়াই নট জে। এক্স অক্ষ বরাবর তার একটা অংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা অংশ থাকবে। এক্স অংশ যেটা ভি এক্স নট, এটা সমান হবে কত? তুমি দেখো এটা যদি ভি নট হয়, এই কোণটা যদি থিটা নট হয়, ভেক্টর বিভাজন অনুসারে অনুভূমিক উপাংশ ভি নট কজ থিটা নট এবং ভি ওয়াই নট ইকুয়ালস টু হবে ভি নট সাইন থিটা নট। আমরা জানি ত্বরণ একটা ভেক্টর রাশি, এটা মানের পরিবর্তনেও পরিবর্তন হয়, দিকের পরিবর্তনেও পরিবর্তন হয়। ও বিন্দুতে পি বিন্দুতে যাওয়ার পর ও বিন্দুর ভি নোটের ডিরেকশন ছিল এইটা, পি বিন্দুতে ভি নোট, ভি তার বেগ এদিকে। এখানে বেগের একটা পরিবর্তন হয়েছে, মানের হয়েছে কিনা আমরা বুঝতে না পারলেও দিকের যে পরিবর্তন হয়েছে তাহা দৃশ্যমান। এখানে ভি নোট এইদিকে আর ভি টি সময় পরে বেগ ভি এদিকে। তাহলে দিকের পরিবর্তন হলেও ভেক্টর রাশির পরিবর্তন হয়, তাহলে এখানে বেগের পরিবর্তন আছে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে এক বস্তুর উপর একটা ত্বরণ ক্রিয়াশীল হবে। ত্বরণ অ্যাক্সেলারেশন আমি এ দ্বারা প্রকাশ করলাম। এ ত্বরণেরও এখানে দুটো উপাংশ থাকবে, একটা এ এক্স আর এটা হলো এ ওয়াই। এ এক্স আই আমরা এক্স অংশ রাখলাম, এ ওয়াই জে ওয়াই অংশ। এ এক্স মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ এদিক বরাবর। তোমরা জানো আমরা নিক্ষেপ করে ছেড়ে দেওয়ার পর আমরা আর বস্তুর উপর বল প্রয়োগ করতেছি না, একটা বল বস্তুর উপরে ক্রিয়াশীল আছে, সেই বল হচ্ছে অভিকর্ষ বল, যেটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। খাড়া নিচের দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে উলম্ব বরাবর যে দিকটা আছে তার সঙ্গে সমকোণীয় যে দিকটা আছে অনুভূমিক দিক, অনুভূমিক দিকে তার কোনো উপাংশ থাকতেছে না। উপাংশ যদি না থাকে তাহলে এ এক্সের মানটা হচ্ছে কত? শূন্য। এ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, কিন্তু অভিকর্ষ যে ত্বরণ সেটা ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে, কিন্তু খাড়া নিচের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষের ডিরেকশনের বিপরীত দিকে, যার জন্য আমরা লিখব এ ওয়াই সমান মাইনাস জি। দেখা যায়। তাহলে বস্তুর বেগ নিয়ে যদি এখন আমরা একটু দেখি, টি সেকেন্ড পরের বেগ হয়েছে ভি, তাহলে ভি সমান আমরা জানি ভি নট প্লাস এ টি। যদি এক্স উপাংশ নেই তাহলে হলো এখানে ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স নট প্লাস এ এক্স টি।
এক্স এর মান তো শূন্য আমরা বের করে রাখছি, তাহলে আমরা এখানে পাচ্ছি ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স নট। ভি এক্স নট সমান আমরা বের করে রেখেছি ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। ভি এক্স সমান, আবার ভি ওয়াই যদি আমরা বের করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি এই লাইন থেকে আমরা উলম্ব অংশ নিচ্ছি, ভি থেকে ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। ভি ওয়াই সমান তাহলে হলো ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট, এ ওয়াই সমান মাইনাস জি, তাহলে মাইনাস জি টি। ও থেকে পি বিন্দুতে গেল, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরলাম আর, তাহলে আর সমান হচ্ছে আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি এক্স অংশক বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হলো এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এক্স ইকুয়ালস টু এক্স নটের মান 0 আমরা বের করে রেখেছিলাম প্রথমেই, প্লাস মূলবিন্দু স্থানাঙ্ক এক্স নট এখানে, তাহলে ভি এক্স নট সমান হলো ভি নট কস থিটা নট, আমরা বের করে রেখেছি ভি নট কস থিটা নট ইন্টু আছে টি প্লাস এ এক্স, এটার মান তো 0, হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার সমান 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু ভি নট cos theta naught into t. That means t equals to x ভাগ v naught cos theta naught. আমরা যদি এখন সরণের উলম্ব অংশক বিবেচনা করি তাহলে এই লাইনটা আমাকে একটু মুছতে হচ্ছে। যদি বিবেচনা করি তাহলে আমরা পাচ্ছি কি আর সমান, এখন আমরা ওয়াই অংশক বের করব। তাহলে ওয়াই সমান, তাহলে ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, 0 প্লাস ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা যদি উপরের অংশ মুছে এই লাইনের পরে একটু উপরে চলে যাই তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভি নট সাইন থিটা নট ইন্টু টি এর মান আমরা বের করে রাখছি এক্স বাই ভি নট কস থিটা নট, এক্স ভাগ ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ওয়াই ইকুয়ালস টু হলো ভি নট কেটে আমরা এখানে পাচ্ছি এক্স ট্যান থিটা নট সাইন থিটা নট উপরে নিচে কস থিটা নট মাইনাস উপরে হলো জি ভাগ 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। নিক্ষেপণ কোণ আদি কোণ, প্রথমে যে কোণ নিক্ষেপ করা হয়েছে বস্তু যত যাবে তার কোণটা চেঞ্জ হবে, কিন্তু আদি কোণ যেটা ছিল আদি কোণ তো ওটাই থাকবে, এটা একটা ধ্রুবক। তাহলে এক্স ট্যান থিটা নট একটা ধ্রুবক। আমরা জানি গণিত এবং পদার্থবিজ্ঞানে ধ্রুব রাশিগুলোকে আমরা এ বি সি দ্বারা প্রকাশ করি। এখানে প্রকাশ করতে পারবো না, কারণ অ্যাক্সেলারেশনকে এই প্রশ্নে আমরা এ দ্বারা প্রকাশ করে ফেলেছি। তাহলে ধরি ট্যান থিটা নট সমান হলো বি এবং জি ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণ যা একটা ধ্রুবক, 2 ধ্রুবক ভি নট স্কোয়ার আদি বেগ নিক্ষেপণ বেগ যা ধ্রুবক কস স্কোয়ার থিটা নট এটাও ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি জি বাই 2 ভি নট স্কোয়ার
cos স্কোয়ার থিটা নট পুরোটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে সমীকরণটা দাঁড়ালো y সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। তোমরা জানো এটা হলো একটা প্যারাবোলার সমীকরণ। প্রাসের গতিপথের সমীকরণ আমরা বের করলাম, বের করে দেখা যাচ্ছে এটা একটা প্যারাবোলার সমীকরণ হয়েছে। কাজেই আমরা বলতে পারি প্রাসের গতিপথ অধিবৃত্তাকার বা দ্য ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা। প্রাসের ট্রাজেক্টরিটা একটা প্যারাবোলা। এখন প্রাসের গতিপথ আমরা বুঝলাম, আমরা আলোচনা করলাম। এখন এই প্রাসের উপরে 5টা পয়েন্ট নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। আমরা যে প্রাস এখানে অঙ্কন করেছি, এখান থেকে নিক্ষেপ করেছিলাম, আবার সে ভূমিতে ফিরে আসছে। যে বিন্দু থেকে নিক্ষেপ করছিলাম তোমরা জানো তার নাম নিক্ষেপণ বিন্দু, আর যে বিন্দুতে ফিরে আসছে মাটিতে তাকে বলা হয় পতন বিন্দু। প্রাসটা এভাবে যাচ্ছিল, যেতে যেতে তার গতিপথটার দিকে তাকাও, একটু চিন্তা করো যে এটা প্রথমে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর উঠতেছিল, উঠতে উঠতে একটা সময় এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। এখানে তার গতির দিকটা কোন দিকে খেয়াল করি। গতির দিকটা খেয়াল করতে হবে কীভাবে, তার গতিপথের উপরে স্পর্শক অঙ্কন করে। এই স্পর্শক অঙ্কন করলাম, এখানে বেগ ভি পুরাপুরি ভূমির সমান্তরাল দিক। তুমি তো জানো কোনো একটা বস্তু যদি উলম্ব বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে এক্স অক্ষের বরাবর তার কোনো অংশ থাকবে না। ভেক্টর বিভাজনে তোমরা এটা জেনে আসছো। তাহলে এক্স অংশ বরাবর যখন গতিশীল থাকবে তাহলে তার কোনো ওয়াই অংশ থাকবে না। তাহলে সর্বোচ্চ বিন্দু যদি আমাদের এইটা হয়, আমি সর্বোচ্চ বিন্দুটা অঙ্কন করতেছি। এই হলো এই বিন্দুটা ধরলাম সর্বোচ্চ বিন্দু। তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে এখান থেকে অঙ্কন করলাম। সর্বোচ্চ উচ্চতাকে বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করা হয়, কিংবা ছোটো হাতের ওয়াই লিখে নিচে ম্যাক্স লেখা হয়, কারণ এগুলা সবগুলাই ওয়াই অংশ, ওয়াই অক্ষ বরাবর সরণ। এগুলা এই বিন্দুতে যখন ছিল তার ওয়াই অংশ, সরণের ওয়াই অংশের মান ছিল 0। যখন প্রাস এইভাবে যাইতে এই বিন্দুতে আসছে তখন এটা হলো একটা সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ অংশ এইটুকু। তো আরেক সময় এইটুকু, এই বিন্দু এটাই সবচেয়ে বড়, এটাই সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাকে বড় হাতের এইচ, ক্যাপিটাল এইচ অথবা ওয়াই লিখে নিচে ম্যাক্স লেখা হয়, ওয়াই ম্যাক্স। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় লাগে তাকে আমি টি প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আমি এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় বের করতে চাই, যার জন্য বোর্ডটা আমার মুছতে হলো। তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে তার গতিটা কেমন হয়ে যায়, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে কোনো ওয়াই অংশ থাকবে না, তাহলে বেগের উলম্ব অংশ থাকবে না। বেগের সমীকরণ তুমি জানো, ভি সমান ভি ওয়াই নট, ভি নট প্লাস এ টি। বেগের উলম্ব দিকে অংশ যদি বের করি তাহলে ভি ওয়াই সমান ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। যখন টি এর মান টি প্রাইম অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছবে তখন যে সময়টা, সেই সময়ের মানটা আমরা ধরছি টি প্রাইম। তাহলে টি প্রাইম সময় পরে সে এখানে পৌঁছে যাবে। এখানে যখন পৌঁছে যাবে তখন তার বেগের উলম্ব অংশকের মান হবে 0। কারণ যদি এদিক উপাংশ থাকতো তাহলে বস্তু আরও উপরেই উঠতো। বস্তু এখন একদম ভূমির সমান্তরাল এই বিন্দুতে। তাহলে এই মান যদি বসাই তাহলে ভি ওয়াই সমান 0, ভি ওয়াই নট সমান আমরা বের করে রেখেছি ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। এ ওয়াই সমান মাইনাস জি টি প্রাইম, কারণ ওই সময়টা টিটাকে আমরা টি প্রাইম দিয়ে প্রকাশ করছি। তাহলে টি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে কত, ভি নট সাইন থিটা নট ভাগ জি। এই হলো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময়। আমরা যদি সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই এইচ, তাহলে এইটা কি, এটা একটা উলম্ব দিকে সরণ। তাহলে সরণের রাশিমালায় আমরা যাই,
আমি বোর্ডটা মুছতে চাচ্ছি, এইটা আমার লাগবে, আমি এটা রেখে মুছব। আর সমান আমরা জানি আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে উলম্ব দিকে সরণ যদি আমরা বের করতে চাই তাহলে এটা হবে ওয়াই সমান ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এর মাঝে তুমি অনেকগুলো মানই জানো। ওয়াই সমান ওয়াই নটের মান 0 বসাইলাম, ভি ওয়াই নটের মান ভি নট আমরা বের করে রেখেছি ভি নট সাইন থিটা নট, সাইন থিটা নট মাইনাস হাফ ইন্টু টি আছে ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তুমি এখানে দেখো, যদি আমরা টি এর মান টি প্রাইম বসাই তাহলে এখানে বসতে সময় লাগছে টি প্রাইম। টি প্রাইম সময়ের পরে এখানে পড়ছে এই যে উলম্ব দিকে সরণ, এই যে উচ্চতা, এটাই হলো সর্বাধিক উচ্চতা। তাহলে তখন ওয়াইয়ের মানটা হয়ে যাবে কি ওয়াই ম্যাক্স অথবা বড় হাতের এইচ। এই মান দুইটা যদি আমরা বসায় দিই তাহলে এখানে পাবো ওয়াই ইকুয়ালস ওয়াই বাট এইচ ইকুয়ালস টু 0 লেখার দরকার নেই, ভি নট সাইন থিটা নট ইন্টু টি প্রাইম মাইনাস হাফ জি টি প্রাইম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টি প্রাইমের মানটা আমরা বের করে রেখেছি, এটা এখানে মানটা বসাই দেব। টি প্রাইমের মান কি ভি নট সাইন থিটা নট ভাগ জি, এটা একটু বসাচ্ছি। ভি নট সাইন থিটা নট ইন্টু টি প্রাইমের মান ভি নট সাইন থিটা নট ভাগ জি মাইনাস হাফ জি টি প্রাইম স্কোয়ার ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ জি স্কোয়ার। এইচ ইকুয়ালস টু আমার দাঁড়াইল ভি নট, এই ভি নট গুণ দিয়ে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ জি মাইনাস এখানে এই জি স্কোয়ার কেটে একটা জি থাকবে, একটু 2g নিচে, উপরে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। যদি তুমি একটু করে সরল করো তাহলে তুমি পাবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ 2g। এটি হলো সর্বাধিক উচ্চতার রাশিমালা। এই টপিক থেকে প্রাসের এই প্রশ্ন থেকে হায়ার অর্ডার প্রশ্ন সাধারণত হয়। কারিকুলাম অনুযায়ী এটা বিশ্লেষণ বলা আছে, তার মানে এটা হায়ার অর্ডার প্রশ্ন হতে পারে। এই টপিককে সবসময় সব ব্যাচে গুরুত্ব সহকারে পড়ে। তা আমরা দুইটা রাশিমালা পাইলাম, একটা হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময় টি প্রাইম, এটার মান পেয়েছি ভি নট সাইন থিটা নট ভাগ জি, আর সর্বাধিক উচ্চতা পেয়েছি এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ 2g। আমরা এখন বোর্ড মুছি, আমরা তৃতীয় পয়েন্টটায় যাব, এর বিচরণকাল, প্রাসের উড্ডয়নকাল বা বিচরণকাল। কোনো একটা প্রাসকে শূন্যে নিক্ষেপ করলে এটা যতক্ষণ পর্যন্ত শূন্যে ভাসতে থাকে, অর্থাৎ নিক্ষেপ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে বলা হয় এর বিচরণকাল বা উড্ডয়নকাল। একে সাধারণত বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটা বের করতে চাই। ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি ভাববা যে এখান থেকে নিক্ষেপ করা হলো, এখানে আইসা পড়লো, ভূমিতে এসে পতিত হলো, এইটুকু যে সময় এটা বের করব। এই বিন্দুর কোনো কিছু কি আমাদের জানা? এটা ভূমিতে চলে আসছে, এই বিন্দুতে ওয়াইয়ের মান 0 হবে। এটা এক্স অক্ষের উপরে চলে আসছে, এখানে উলম্ব দিকে কোনো সরণ নাই। তোমাকে দেখাইছি এখানে উলম্ব দিকে সরণ 0, এই বিন্দুতে প্রাসের উলম্ব দিকে সরণ এতটুকু,
এখানে আসলে উলম্ব দিকের সরণ এতটুকু, এখানে যখন আসবে উলম্ব দিকের সরণ কত? 0। তাহলে টি সময় পরে ওয়াইয়ের মানটা হবে 0। দেন ওয়াইয়ের রাশিমালায় আমরা যাই। ওয়াই সমান সরণ রাশিমালা থেকে আমরা নিয়ে আসছি ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। টি এর মান, এই সমীকরণটা আরেকটু সহজ করে নিই। ওয়াই নটের মান 0, ভি ওয়াই নটের মান তোমরা জানো, ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি এর মান যদি তুমি বড় হাতের টি বসাও, অর্থাৎ বিচরণ কাল শেষে বস্তু এখানে পৌঁছে যাবে, তাহলে সেইখানে ওয়াইয়ের মানটা হবে 0। এই দুইটা মান এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে পাচ্ছি কত? এটা 0। এই 0 আর না লিখলাম, ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। উভয় পক্ষে আমি একটা টি দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি ভি নট 0 ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি, অর্থাৎ হাফ জি টি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, or t equals to 2 v নট সাইন থিটা নট ভাগ জি। এ হলো বিচরণ কাল। প্রাসের বিচরণ কালের এই রাশিমালা, এটা দিয়ে তোমাকে অসংখ্য অঙ্ক করতে হবে, অনেকগুলা প্রবলেম সলভ করতে হবে। সবগুলো বইয়ের এক্সারসাইজ এবং এক্সাম্পলে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আমরা বের করতে চাই এর পাল্লা বা রেঞ্জ। পাল্লা কি? নিক্ষেপ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যেতে যে সময় লাগে তার নাম বিচরণকাল। আর নিক্ষেপ বিন্দু পতন বিন্দু পর্যন্ত যে অনুভূমিক সরণ ঘটে, ভূমির সমান্তরালে যে সরণ ঘটে, তাকে বলা হয় পাল্লা বা রেঞ্জ। আমরা এখন রেঞ্জের রাশিমালা বের করতে চাই। তুমি জানো এই সরণটা এক্স অক্ষ বরাবর সরণ, এই সরণটাই রেঞ্জ। তাহলে আমাকে কোন ফর্মুলায় যেতে হবে? আমাকে যে এক্স অক্ষ বরাবর সরণের ফর্মুলায় যেতে হবে। সরণের ফর্মুলা তোমাদের পরিচিত, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সরণের ফর্মুলায় চলে যাই। এক্স ইকুয়ালস টু আমরা জানি এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এর মাঝে অনেকগুলো মান আমাদের জানা। এক্স নটের মান 0, আমরা অনেক আগে সেটা বের করে রেখেছি। প্লাস ভি এক্স নটের মান বের করে রেখেছি কত? ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট ইন্টু টি, এক্সের মান কত? 0। তাহলে হাফ গুণন 0 গুণন টি স্কোয়ার, তাহলে 0। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি ভি নট কস থিটা নট ইন্টু টি। যদি টি এর মান বড় হাতের টি হয়, তখন যে অনুভূমিক দিকের সরণ এক্স, সেটি তো হলো রেঞ্জ আর পাল্লা। তাহলে এই মানটা যদি এখানে আমরা বসায় দিই, তাহলে আমরা পাবো এক্সের মান এখানে আর, ভি নট কস থিটা নট ইন্টু টি বড় হাতে। টি এর রাশিমালা আমরা একটু আগে বের করেছি। ভি নট কস থিটা নট ইন্টু টি বড় হাতের টি সমান 2 ভি নট সাইন থিটা নট ভাগ জি। আগের টপিকটা আমরা বের করেছি এই বড় হাতের টি। তাহলে আর ইকুয়ালস টু এখানে দাঁড়ালো ভি নট স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা নট কস থিটা নট ভাগ জি। তোমরা জানো 2 সাইন এ কজ এ, সাইন টোয়াইস এ, 2 সাইন এ কজ এ সমান সাইন টোয়াইস এ। তো 2 সাইন থিটা নট কস থিটা নট সমান সাইন 2 থিটা নট। তাই ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। এই হলো পাল্লা। ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। এখন সরণ পাল্লা মানে কখন সর্বাধিক হবে? ব্যাটসম্যানরা কিংবা কোনো
প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে যে সরণটা হবে সর্বাধিক, এটা আমরা বের করতে চাই। কখন সর্বাধিক হবে, তা বের করার জন্য আর এর মান ম্যাক্সিমাম বের করতে চাই। আমরা আর সমান পাইছি, আর ম্যাক্স আর সমান পাইছি ভি নট স্কোয়ার সাইন 2θ0 ভাগ জি। আর এর মান যদি ম্যাক্সিমাম করতে চাই তাহলে এখানে ভি নট নিক্ষেপণ বেগ যা একটা ধ্রুবক, এটা বাড়বে না, জি ধ্রুবক বাড়বে না, তাহলে বাড়বে কি ভি নট স্কোয়ার বাই জি, এই দুইটার কোনটাই বাড়বে না। সাইন 2θ0 মানটা যখন হবে ম্যাক্সিমাম তখন সবচেয়ে বেশি। তুমি তো জানো সাইন 2θ0 সবচেয়ে মান সর্বোচ্চ মান কত হতে পারে, তোমরা জানো 1 সর্বোচ্চ মান। তাহলে আর ম্যাক্স সমান হলো ভি নট স্কোয়ার ভাগ জি। কখন এই মানটা সর্বাধিক হবে, যখন সাইনের সর্বোচ্চ মান 1 হবে, এর চেয়ে বেশি হতে পারে না। সাইন 2θ0 এর মানটা যখন সর্বাধিক হবে 1 এর বদলে আমরা লিখতে পারি আবার কত, আচ্ছা একটু পরে লিখি 1 সাইন 2θ0 ইকুয়ালস টু সাইন কতর মান 1, 90 ডিগ্রি মান 1, 2θ0 ইকুয়ালস টু তাহলে 90 ডিগ্রি ও θ0 ইকুয়ালস টু 45 ডিগ্রি। কোনো ব্যাটসম্যান যদি বলকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে পারে, ব্যাট দিয়ে হিট করতে পারে, তাহলে সেই বলটাই ছক্কা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ সামনের শনিবার দিন আমি তোমাদের সামনে একই সময় আবার হাজির হব ইলেকট্রনিক্স অধ্যায় পড়াতে। আজকের মতো রাখি, ধন্যবাদ।